ম্যাচের শেষ বল। ভারতকে জিততে গেলে মাত্র 3 রান দরকার। 1 বল 3 রান। স্টেডিয়ামে দর্শকের উৎসাহ দেখার মতো। আর শেষ বল করার জন্য বোলার তৈরি হচ্ছে। আর এটাই শেষ বল। আর ব্যাটসম্যান লেগ সাইডে ফ্লিক করে দিয়েছেন। মিস ফিল্ডিং। প্রথম রানটা খুব দ্রুত নিয়েছেন। আর দ্বিতীয় রান ফিল্ডার থ্রো করেছেন, আউট। ইংল্যান্ড এই ম্যাচটা জিতে গেল। ভারতের হার। আর একবার জিততে থাকা ম্যাচে হার। কেশব, কি ঠিক আছে তো সব? হ্যাঁ, আমার ওয়াইফের অনেকগুলো মিসড কল আর মেসেজ এসছে, এখনো ফোনটা তুলছে না। আমার মনে হচ্ছে হতে পারে বিজি আছে। আমি যাচ্ছি, বাই। ওকে, টেক কেয়ার। এটা কোথা দিয়ে যাচ্ছ তুমি? সাহেব, এরপরে রাস্তা খোঁড়া আছে। হ্যালো অদিতি, কোথায় তুমি? আরে ঘরে কেউ নেই কেন? তোমার মাও ফোনটা তুলছে না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি ফিরে ফোন করছি। জাহ্নবী, জাহ্নবী, জাহ্নবী। জাহ্নবী, বাড়িতে আর কেউ ছিল না? সাধারণত ঘরের কাজের লোক থাকে। আজকে আমার মেয়েটাও পানবেলে ছিল, ফার্ম হাউসে। এই চুরিগুলো আপনার স্ত্রীর নয়। এটা দেখছেন, এই আংটির বক্সটা আমরা টেবিলে পেয়েছি। বলতে পারবেন কার? সোনিকা মালহোত্রা। ওই সুপার মডেল? হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড। ভারতীয় ক্রিকেটের এক্স ক্যাপ্টেন আর কারেন্ট ম্যাচের কমেন্টেটর কেশব বলহারা স্ত্রী জাহ্নবী বলহারাকে নিজেরই বাড়িতে অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয়েছে, যার জন্য পুলিশ দোষারোপ করছে ফেল মডেল কাম স্ট্রাগলার সোনিকা মালহোত্রাকে। আর আজ আমাদের স্টুডিওতে এই বিষয়ে কথা বলবার জন্য আছেন বিখ্যাত ডিরেক্টর বিশ্বাস রঞ্জন, ডক্টর পারেখ আর সোনিকা মালহোত্রার খুব কাছের বন্ধু সুহাসী। কিন্তু সবার আগে আমরা কথা বলবো বিখ্যাত ডিরেক্টর বিশ্বাস রঞ্জনের সঙ্গে, যার সোনিকা মালহোত্রার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বাজে কথা। আরে ও একজন সাইকো মহিলা। ওর জন্য আমার বিয়ে ভাঙতে ভাঙতে বেঁচে গিয়েছিল। আমার ওপর অবসেস করতো। অবসেশন তো বোঝা যায়, কিন্তু মার্ডার? ডক্টর পারেখ, হোয়াট ইউ হ্যাভ টু সে অ্যাবাউট দিস? I am not surprised. Sonika Malhotra's symptom extreme schizophrenia, যেখানে ও যে কোনো জিনিস বা যে কোনো মানুষকে পাওয়ার জন্য যতদূর সম্ভব যেতে পারে। সুহাসী, আপনি তো সোনিকা মালহোত্রার খুব কাছের বন্ধু, তো আপনি বলুন কেশব আর সোনিকার মধ্যে কি সম্পর্ক ছিল? এটা আমার বলা উচিত না, কিন্তু কেশব আর সোনিকার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল গত 2 বছর ধরে। কেশব নিজের স্ত্রী জাহ্নবীকে ছাড়তে চাইছিল না, সোনিকা ওর উপর বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তো এর থেকে এটাই প্রমাণ হয় যে গার্লফ্রেন্ড সোনিকা কেশবকে পাওয়ার জন্য ওর স্ত্রী জাহ্নবীকে রাস্তা থেকে সরিয়ে দেয় আর এখন নিজেই নিখোঁজ। ওয়াও, এটা তো একটা বলিউড পটবলার স্টোরির থেকে কোনো অংশে কম নয়।
অদ্ভুত বিষয় এটা। সিট সিট। কেসটা এখনো পর্যন্ত শুরুই হলো না, মিডিয়ার এই সমস্ত জাজেসরা সিদ্ধান্ত জানাতে শুরু করে দিয়েছে। ইটস টোটালি রিডিকুলাস। সিদ্ধান্ত জানানো কি এমন মুশকিলের কাজ স্যার? আমার এক বন্ধু সোনিকার সাথে অ্যাড শুট করেছিল, একদমই পাগল স্যার, 2 বার হাতের কবজি কেটেছিল। আই মিন, যে নিজের এরকম অবস্থা করতে পারে, ভাবুন অন্যের কি করবে। স্যার, আই থিঙ্ক সোনিকা 100% গিল্টি। ইউ থিঙ্ক সো? ইয়েস। হামেশাই যেটা হয় সেটা দেখতে পাওয়া যায় না, আর যেটা দেখা যায় সেটা হয় না। এই কারণে আমি বলি, অন্তিম সিদ্ধান্তে পৌঁছানোর আগে প্রত্যেকটা প্রমাণ খতিয়ে দেখা উচিত। তোমার আজকের শিক্ষা, ইউর ফার্স্ট লেসন। কিন্তু স্যার, সোনিকা মালহোত্রা নিখোঁজ। যদি ইনোসেন্ট হতো তাহলে সবার সামনে চলে আসতো, এভাবে লুকিয়ে থাকতো না। তো আপনি কেশব বালসারার স্ত্রী জাহ্নবীকে হত্যা করেননি? Of course not. May I smoke here? I'm sorry, এটা অবৈধ, ইটস ইলিগাল আর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। Okay. দেখুন, সেদিন রাতে আমি কেশবের বাড়িতে গেছিলাম, কিন্তু না না দাঁড়ান, জাস্ট আ সেকেন্ড। আপনি এই কথাগুলো আমাকে কেন আপনি বলছেন? আদিরা, আই থিঙ্ক ইউ শুড কল দ্য পুলিশ। ইয়েস স্যার। May I call the police? প্রথমে আপনি আমার কেস নিন। না, আমি বুঝতে পারলাম না, যদি আপনি হত্যাটা নাই করে থাকেন তো তাহলে ভয়ের কারণ? ইউ শুডন্ট বি অ্যাফ্রেড। পুলিশ এমার্জেন্সি। আমি সোনিকা মালহোত্রা বলছি। মিস্টার পাঠক, শান্তি পেয়েছেন তো আপনি? উফ, সো ব্লাডি হট হিয়ার। এখন আপনি নেবেন তো আমার কেস? আমি এই কেসটা নেব কি নেব না সেটা আপনার পক্ষে আপনি বলার পর আমি সিদ্ধান্তটা নেব। চলুন বলে ফেলুন, কি হয়েছিল সেই রাতে? সোনিকা যখন কিছু করে তখন ভয় পেয়ে করে না। 1.5 বছর ধরে কেশব আর আমি একে অপরকে চিনি, আর একদিন আগে ও স্টুপিড বউ আমাদের সম্বন্ধে জানতে পেরে গেছিল, আর তারপর ও আমাকে ফোনে SMS পাঠিয়েছিল, আজকে এসে দেখা করো। কটার সময়? 9টার সময়। আমি যখন ওর ঘরে ঢুকি দরজাটা খোলা ছিল। জানবি কোথায় তুমি? কত গালি দিয়ে SMS পাঠিয়েছো আমাকে তুমি। আমি চলে যাচ্ছি কেশবের জীবন থেকে। রাখ ওকে নিজের কাছে। যতটা সরল দেখে মনে হয় না, ততটাও নয়। রাখ ওকে। জানবি? 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 বাস আই জাস্ট ফ্রিকড আউট আর ওখান থেকে পালিয়ে যাই। আর আমার জায়গায় অন্য কেউ হলে এমনটাই করতো। না, আপনার জায়গায় অন্য কেউ হলে আমার মনে হয় পুলিশকে ফোন করতো, যাতে পুলিশ আমাকে ধরে ফেলে। মিস্টার পাঠক, আপনি আমার সম্বন্ধে কি জানেন? ডু ইউ নো মাই হিস্ট্রি? আই এম আ ফেইলড অ্যাক্ট্রেস, আউট অফ ওয়ার্ক মডেল। যা মিডিয়া অনুযায়ী প্রত্যেক 3 মাস অন্তর ক্লায়েন্ট ধরি। বড় লোক বিবাহিত ছেলে যার সাথে অ্যাফেয়ার করে আমি ওর সংসার ভাঙি। আর এসব আমি কেন করি আপনি জানেন কেন? কারণ আমি একজন পাগল, মেন্টালি প্রবলেম আছে আমার। এটা আপনার নিজস্ব রায় সোনিকা দেবী। বক্তব্য তো যে কেউ পেশ করতে পারে, কথা বলার অধিকার তো সবারই রয়েছে, কিন্তু ন্যায় বিচারের অধিকার শুধু আদালতের রয়েছে। কেডি পাঠক, এই কেসে আপনার উকিল। আপনি আপনি আমাকে বিশ্বাস করেন কেন? এবার বাকি কথা আদালতে হলেই ভালো হয়। সি ইউ ইন কোর্ট। স্যার, কেসটা নিয়ে নিলেন?
ওই মেয়েটা ফ্রড স্যার। আই মিন আজকে নিউজ পেপারে বেরিয়েছে উনি কানপুরের কোনো এক ফিল্ম প্রডিউসারের কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছেন অ্যাজ আ সাইনিং অ্যামাউন্ট ফর এ ফিল্ম অ্যান্ড দিস এ ব্যাক আউট। এমনকি দিল্লিতে ওর নামে 2টো চিটিং এর কেস আছে। আদিরা, আই নো, কিন্তু এই যে তুমি বলছো না যে এটা একটা চিটিং এর কেস, হতে পারে যে ও ছোটখাটো চিটিং করেছে। আমরা হত্যার কেস লড়ছি, তো এটাও তো হতে পারে যে হত্যাটা ও করেনি হয়তো। তো আমি থাকতে এখানে কেউ নির্দোষ হয়েও শাস্তি পাবে, ইউ নো হোয়াট আই এম সেইং। দেখে নিচ্ছে, এন্ড আই প্রমিস ইউ, যদি কেসটা লড়ার সময় আমার মনে হয় যে ও মিথ্যা কথা বলছে আমার কাছে, বা কোনো রকম সন্দেহ হয় যে হত্যাটা ওই করেছে, তাহলে কেসটা আমি ছেড়ে দেবো। লেটস গেট অন উইথ দিস কেস, আদিরা। স্যার আগে হ্যাঁ, এটা সত্যি। সোনিকা আমায় বারবার জাহ্নবীর থেকে আলাদা থাকতে বলতো, কিন্তু আমি এটা করতে পারছিলাম না। সোনিকা দেবী ফ্রাস্ট্রেশনে এসে মামলাটাকে নিজের হাতে নেয় এবং আপনার স্ত্রীকে রাস্তা থেকে সরিয়ে দেয়। জাহ্নবী হুমকি দিয়েছিল যে হয় সোনিকা থাকবে নয় আমি। আই এম সরি জাহ্নবী, আমার জন্য তোমার সঙ্গে। আপনি শুনলেন স্যার, হয় সোনিকা থাকবে না হলে আমি। সাইলেন্স ইন দ্য কোর্ট। ইওর অনার, এটা হলো মিসেস জাহ্নবীর ফোনের চ্যাট রেকর্ড, যেটা ওই দিন সন্ধে 6টা থেকে 7টার মধ্যে দুজন মহিলা একজন পুরুষের জন্য লড়ছিল, একে অপরকে ভয় দেখাচ্ছিল। তার মধ্যে একজন লিখেছে যে চুপ করে যাও, নয়তো আমি ওখানে এসে তোমার প্রাণ নিয়ে নেব। ইওর অনার, এটা আপনি লিখেছিলেন তাই না? মিস্টার পাঠক, আগে ইওর অনার। হ্যাভ ইউ সিন দিস? ইয়েস ইওর অনার। তাহলে আপনি বাকি এভিডেন্সও দেখেছেন মিস্টার পাঠক? মানে যেমন এই ভাঙা চুরির টুকরো যেটা আমরা ক্রাইম সিন থেকে পেয়েছি, সোনিকা দেবীর স্যান্ডেলের মানে যার ফুটপ্রিন্ট আমরা ক্রাইম সিন থেকে পেয়েছি, আর এই দামি হীরের আংটি যেটা মিস্টার কেশব সোনিকা দেবীকে দিয়েছিলেন। এসব আপনি নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, দেখেছি। তা সত্ত্বেও আপনি বলছেন যে আপনার ক্লায়েন্ট খুন করেনি? হ্যাঁ স্যার, একদমই ঠিক বলেছেন আপনি। কিন্তু একজন ভালো উকিল তার চোখের সঙ্গে সঙ্গে নিজের হৃদয় এবং মস্তিষ্কের কথাও কিন্তু শুনে চলে। আপনি? হ্যাঁ নিশ্চয়ই, চোখ, মন আর বুদ্ধি তিনটে দিয়ে দেখেছি। আচ্ছা, গুড। তো এই 3 ধরনের শক্তি প্রয়োগ করে আপনি বলুন, এই যে আংটিটা রয়েছে, এটা আমার মক্কেল ওই ঘটনাস্থলে কেন নিয়ে যাবেন? ওনাকে বিরক্ত করার জন্য। বিরক্ত করার জন্য আংটি নিয়ে হয়তো যাবেন সেখানে, বাক্সের মধ্যে ভরে, সঙ্গে আংটির এই রসিদটাও, ইওর অনার। হ্যাঁ, ওনাকে ফেরত দেওয়ার জন্য গিয়েছিলেন হয়তো। ফেরত দেওয়ার জন্য, কারেক্ট ইওর অনার। এই বিষয়টাই আমি আদালতে বোঝাতে চাইছিলাম যে সোনিকা দেবী কেশব বাবুর সঙ্গে তাদের সম্পর্ক শেষ করতে গিয়েছিল নাকি জাহ্নবীকে শেষ করতে। চিন্তার বিষয় এটা ইওর অনার, যেই ব্যক্তি গর্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে সেই ব্যক্তি ওই গর্তটাকে আরো গভীর কেন করবে? ইওর অনার, এই বিষয়টাতেই আমি আশ্বস্ত হয়েছি যে এই সোনিকা দেবী তিনি নির্দোষ। বাহ 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 বাহ। তার মানে আপনি এটাই বলতে চাইছেন যে আপনার ক্লায়েন্ট ওখানে মারার জন্য যায়নি। তাহলে এই ছুরির ওপর ফিঙ্গারপ্রিন্ট কিভাবে এলো? এই ছুরিটা আমি ছুঁইনি। ছুঁয়েছো তুমি। ইওর অনার, এই ছুরিটা যেটা ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে, সেখান থেকে উদ্ধার করা হয়, যেটা দিয়ে হত্যা করা হয়, সেটা এই ছুরির সেটের একটা অংশ ইওর অনার, যেটা আমার মক্কেলের রান্না করেছিল। যার মানে এটা দাঁড়াচ্ছে যে এই সমস্ত ছুরিগুলো ওনার। তো এটা স্পষ্ট যে ওনার আঙুলের ছাপ ছুরির মধ্যে তো থাকবেই। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি তো আমার কেসটাকে আরো অনেক ইজি করে দিন। আপনি তো নিজেই বলেছেন
যে এই ছুরিটা ওনারই আর তার উপর এই ফিঙ্গারপ্রিন্ট ওনারই। এখন তো এই কেসটা সলভ হয়ে গেছে। না 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 প্রসিকিউটর সাহেব, আপনি এখন প্রথমে ভাবুন, তারপরে বুঝুন, তারপরে বলুন। ছুরিটা ওনার, সেটা ওনার রান্নাঘরে ছিল, তার উপর ওনার আঙুলের ছাপ। আর এই ছুরিটা ওই ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল, তো কোন আসামি এই কাজটা করবে? তো আমি এই কথাটা বলতে চাইছিলাম যে ইওর অনার, এই যে ছুরিটা রয়েছে এটা ওনার রান্নাঘরে ছিল একটা সেটের। কেউ এটাকে চুরি করেছিল, যেটা দিয়ে কেশবের স্ত্রীকে হত্যা করা হয়, আর এই ছুরিটা ওখানে রেখে দেওয়া হয়েছিল আর ওনাকে ফাঁসানো হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে ওখানে তৃতীয় কেউ ছিল, কিন্তু পুলিশ রেকর্ডে এরকম কিচ্ছু পাওয়া যায় না, তৃতীয় কিছু ছিল না, মানে সেটা যাতায়াত করত। আমি বুঝিয়ে বলছি আমার পরবর্তী সাক্ষীকে দিয়ে। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি কেশববাবুর ড্রাইভার, ওনার গাড়ির চালক দীনেশবাবুকে কাঠগড়ায় রাখার অনুমতি চাইব। অনুমতি দিলাম। দীনেশবাবু, গাড়ি চালান আপনি কেশববাবুর। এই যে যেগুলো চলছিল প্রেম প্রণয় কেশববাবু আর সোনিকা দেবীর মধ্যে, সেই সমস্ত বিষয় আপনি জানতে পেরেছিলেন? হ্যাঁ স্যার, কেশব স্যারকে ম্যাডামের বাড়িতে আমি অনেকবার নিয়ে গেছি স্যার। তো কখনো কখনো আপনি সাহেবকে ছাড়তে যেতেন সোনিকা দেবীর ওখানে, তো এটা একেবারে স্পষ্ট যে আপনার সাহেবের জিনিসপত্র, ব্যাগ ইত্যাদি ওই ভেতরে। যদি আপনি এটা বলতে চান যে আমি ওই কিচেন থেকে ছুরিটা চুরি করেছি, তাহলে এই কথাটা ঠিক নয় স্যার। আমি এরকমটা এখনো বলিনি। ছাড়ুন না এসব কথা, এটা বলুন যেদিন জাহ্নবী দেবীকে হত্যা করা হয়েছিল সেদিন কোথায় ছিলেন আপনি? কি ব্যস্ততা ছিল আপনার? সাহেবের সঙ্গে ছিলাম স্যার, উনি স্টেডিয়ামে কমেন্ট্রি করছিলেন, আমি নিচে গাড়ির ভিতরে ছিলাম, গাড়ির সঙ্গে ছিলাম পুরো 6 ঘন্টা। এই যে গাড়ি রয়েছে কেশববাবু, ওনার ওনার কোম্পানি? হ্যাঁ হ্যাঁ, কোম্পানির গাড়ি স্যার। ঘর থেকে ওইখানে ওই স্টেডিয়াম পর্যন্ত কত কিলোমিটার দূরত্ব? 6 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ স্যার। আমি এই কারণে জানি কারণ আমার ওই যে সহায়িকা যিনি ওখানে বসে রয়েছেন, উনি এই মিটারটা বসিয়েছেন নিজের গাড়িতে, তো আমি সেই কারণে জানি এটা 6 কিলোমিটার। 6 কিলোমিটার যদি হয় তো ঘর থেকে স্টেডিয়াম 6, স্টেডিয়াম থেকে ঘর 12। তার মানে হচ্ছে যে এই যে বাকি 12 কিলোমিটার এখানে রয়েছে, দেখুন লগবুকে লেখা আছে কত কিলোমিটারে আপনি গাড়িটা নিয়েছিলেন আর কত কিলোমিটারে আপনি গাড়িটা ছেড়েছিলেন, যেরকমটা কোম্পানির গাড়ি ক্ষেত্রে হয়ে থাকে। যার এটার মানে দাঁড়াচ্ছে যে সম্ভবত আপনি আপনার সাহেবকে ওই স্টেডিয়ামে কমেন্ট্রি করার জন্য ছেড়ে দিয়ে ওনার বাড়ি গিয়েছিলেন, সেখান থেকে ফিরে এসেছিলেন আপনি স্টেডিয়ামে। ওনার বাড়ি কেন গিয়েছিলেন আপনি? হ্যাঁ, বাড়ি গিয়েছিলাম, কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাইনি। আমি তো টাকা চাইতে গেছিলাম। টাকা চাইতে? কেন, কি কারণে টাকা চাইতে? সামনের মাসে আমার মেয়ের বিয়ে স্যার। আমি কেশব স্যারের থেকে 50,000 টাকা অ্যাডভান্স চেয়েছিলাম, যেটা উনি দিতে রাজি হননি। ম্যাডাম খুব নরম মনের, তাই আমি ভেবেছিলাম সাহেবকে কোনো রকম না বলে আমি ম্যাডামের থেকে টাকাটা চেয়ে নিই। এটা আপনি গন্ডগোল করে ফেললেন দীনেশবাবু, কারণ আপনি সাহেবের কাছে টাকা চাইতে গিয়েছিলেন, সাহেব না করে দিল, তারপর আপনি ম্যাডামের কাছে গেলেন, ম্যাডাম দিলেন না, তিনি না করে দিলেন, সেই কারণে আপনি রাগের মাথায় তাকে হত্যা করে ফেললেন। আমি ম্যাডামকে কেন মারবো? উনি তো আমার অন্নদাতা। হ্যাঁ, কিন্তু আমি দেখেছি ম্যাডামকে কে মেরেছে। কে ছিল সে? আমি দেখি ম্যাডামের লাশের উপর কে ঝুঁকে আছে, হাতে ওর ছুরি ছিল। আমি সঙ্গে সঙ্গে আমার মোবাইল বার করি আর ক্যামেরা থেকে ওর ফটো তুলি, যাতে পরে আমার উপর কোনো দোষ না পড়ে। ফটো তুলেছিলেন, কিন্তু পুলিশকে কেন বলেননি আপনি ব্যাপারটা? ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি তো প্রমাণ দিতে রাজিই ছিলাম, কিন্তু পুলিশ তো, আমি সত্যি কথা বলার আগেই ওরা কাজটা করে নিয়েছে। এই দেখুন, এই স্যার, যদি এটা ফুটবল ম্যাচ হতো তাহলে আমি এটাকে সেলফ গোল বলতাম। দিনেশকে এখানে ডেকে স্যার ভেবেছিলেন যে কেসটাকে পুরোপুরি পাল্টে দেবেন, কিন্তু হয়েছিল ঠিক তার উল্টো। ওনার শুদ্ধ বাংলায় বিপরীত। আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার কান মিথ্যা শোনার জন্য তৈরি হয়নি। ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এটাকে বলতে পারেন। এনিওয়ে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি আপনার কেসটা লড়বো না। ওকে, ড্যাম ইট। আমি ওই ছুরিটা বার করেছিলাম মারার জন্য নয়, বার করার জন্য। রিয়েলি?
এই ধরনের বানানো কথা আমি বহুবার বেশ কিছু দোষী আসামিদের কাছ থেকে শুনেছি। কিন্তু আমি সত্যি বলছি, কিন্তু যখন আমি ওই ছুরিটাকে দেখেছিলাম আমি চিনে ফেলেছিলাম যে ওটা আমারই। আর ওই সময় আমি বুঝতে পেরেছিলাম কেউ আমাকে ফাঁসাতে চাইছে। দেখুন সোনিকা দেবী, গল্পটা তো আপনার বেশ ভালো, আমি মেনেও নিলাম। কোনো জাজ এই গল্পটাকে বিশ্বাস করবে না। আমি রিয়েলি সরি, আমি আপনার কেসটা লড়তে পারবো না। মিস্টার পাঠক, মিস্টার পাঠক কোথায় যাচ্ছেন আপনি? মিস্টার পাঠক প্লিজ আমার কথাটা তো শুনুন প্লিজ। মিস্টার পাঠক ট্রাস্ট মি। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনোই না। এতে তোমার কি ভুল? এতে তোমার কোনো ভুল নেই। স্যার, থ্যাংক ইউ। স্যার অ্যাকচুয়ালি এনিওয়ে ভালোই হয়েছে। কি? প্রথম হিয়ারিংয়ে জানা গেল ওই মহিলাটি কীরকম। এনিওয়ে দিস ইজ আ নিউ কেস, মেহতা ইন্ডাস্ট্রির ওনারের মার্ডারকে নিয়ে। এই ফটোটা একটু দেখো। প্রথম ছবিটা সেটা দিনেশ ড্রাইভার, সে তুলেছিল রাত 8:17:11 আর দ্বিতীয় ছবিটা 3 ঘন্টা পর পুলিশ সেখান থেকে তুলেছিল। স্পট দ্য ডিফারেন্স? স্যার ফার্নিচার হেলে আছে, এইদিকে জিনিস ওইদিকে পেন্টিংও রিঅ্যারেঞ্জ করা হয়েছে। ভালো অবজারভেশন, আই এম প্রাউড অফ ইউ। তুমি অবশ্যই আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখো। থ্যাংক ইউ স্যার। কিন্তু প্রশ্ন এখন এটা উঠছে আদিরা, যে এই যে ফার্নিচারগুলো এদিক থেকে ওইদিকে সরানো হয়েছে, আর ওই যে পেইন্টিং এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা হয়, কেন? একটা কাজ করো, ইন্সপেক্টর রাঠোরকে বলো যে আমি এই ক্রাইম সিনটা ইন্সপেক্ট করতে চাই। স্যার কিন্তু আমরা এই কেস ছেড়ে দিয়েছি। হ্যাঁ ছেড়ে তো দিয়েছি, কিন্তু হতে পারে যে আমরা কিছু বাদ দিয়ে দিয়েছি। যদি কিছু বাদ দিয়ে দিই তাহলে সেটাকে তো ধরতেই হবে, তাই না? আবার নতুন করে শুরু করতে হবে। ব্যাস ব্যাস, ওখানেই রেখে দিন, আপনি ওখানেই রেখে দিন। থ্যাংক ইউ। হ্যাঁ ওটাকে ভেতরে নিন একটু। কেডি, ব্যাস 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 ব্যাস, হ্যাঁ কি বলছো বলো। এসব কি? জিনিসপত্র সরালেও কেস কেসের জায়গাতেই থাকবে। হ্যাঁ সম্ভবত কেসটা নড়বে না, কিন্তু ওই পেন্টিংটা নড়বে নিশ্চয়ই। আমলকির তেল এটা। হ্যাঁ, যখন জাহ্নবীর লাশ পেলাম তখন ওর মাথাতেও আমলকির তেলই ছিল। তুমিও মাঝে মধ্যে মাখো রাঠোর, মাথা ঠান্ডা থাকবে। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না, এই তেলটা দেওয়ালে, তাও পেন্টিং এর পিছনে কেন? ওইদিকে গিয়ে দেখি। কি দেখছো? এই যে মেঝের ওপর এই যে দাগগুলো দেখা যাচ্ছে, অদিতি। আগে আপনারা আমাকে ডেকেছেন? হ্যাঁ কিছু প্রশ্নের উত্তর দরকার ছিল তোমার কাছ থেকে। বলুন। এই যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে তোমার ঘরে, জানতে চাইবো যে সেদিন রাতে তুমি কোথায় ছিলে? আমি ওই রাতে আমার পানবিলের ফার্ম হাউসে ছিলাম আমার বন্ধুদের সাথে। ভেতরে যে ল্যাপটপটা রাখা আছে সেটা কি তোমার? আগে হ্যাঁ। যাও পাসওয়ার্ড টাইপ করে লগ ইন করো। তুমি ছাড়া এই পাসওয়ার্ড আর কে জানে? আগে শুধু আমি জানি, কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? ও এমনি। অদিতি তুমি আমার সাথে যেতে পারবে? ড্রয়িং রুমে লাগানো পেন্টিংটা সম্বন্ধে তোমায় কিছু জিজ্ঞেস করতে চাই। ওকে। এবার এই ল্যাপটপটায় তুমি কি পাবে? কারো জীবনে লুকিয়ে রাখা রহস্য হয় তার মোবাইল ফোনে পাওয়া যায়, না হলে তার ল্যাপটপে।
ইওর অনার, এই কেসে আর কিচ্ছু বাকি নেই। মানে দিনেশের ফোনের ছবির জন্য এই কেস ফুল অ্যান্ড ফাইনাল। ফটোগ্রাফিক এভিডেন্সেস অফ দ্য কিলার বাই দ্য অনলি উইটনেস। আপনার কেস তো ক্লিন বোল্ড হয়ে গেছে। ক্লিন বোল্ড, কিন্তু এখানে হচ্ছে নো বলে, অর্থাৎ নট আউট, অর্থাৎ গেম এখনো বাকি আছে। দয়া করে বলুন আমাকে, এই যে অটোপসি রিপোর্টটা এসেছিল, আপনার কি মনে আছে যে তার মধ্যে টাইম অফ ডেথ অর্থাৎ মৃত্যুর সময় কটা ছিল? 8টা থেকে 9টার মধ্যে। 8টা থেকে 9টার মধ্যে, 8টা থেকে 9টার মধ্যে জাহ্নবী দেবীর মৃত্যুর সময় অটোপসি রিপোর্টে, ইওর অনার। কিন্তু এই ছবিটা যেটা ড্রাইভার দিনেশ তুলেছিল সেটা রাত 9:30টার সময়, অর্থাৎ জাহ্নবী দেবীর মৃত্যুর আধ ঘন্টা পর। গুজরালবাবু, আপনি বুঝতে পারছেন তো আমি কি বলার চেষ্টা করছি? খুবই সহজ একটা গণিত। দেখুন, অটোপসি রিপোর্ট অনুযায়ী মৃত্যু 8টা থেকে 9টার মধ্যে হয়েছিল। সহজ বিষয় যে হত্যাকারী যখন হত্যা করে তখন সেখান থেকে সে পালিয়ে যায়, ফেরার হয়ে যায়। তো কেন আমার মক্কেল সোনিকা সেখানে গিয়েছিলেন, হত্যা করলেন, আধ ঘন্টা থেকে 45 মিনিট সেখানে পোজ দিয়ে হাতে ছুরিটা নিয়ে দাঁড়িয়ে রইলেন? ওয়াই উড শি ডু দ্যাট? তাহলে এই ছবির সত্যতা কি? ইয়নার, এই ছবিটার সত্য হলো এই যে আমার মক্কেল সোনিকা দেবীও সত্যি কথা বলছেন। ইনি গিয়েছিলেন ওখানে, কিন্তু যখন উনি ওখানে পৌঁছলেন তখন জাহ্নবী দেবীকে হত্যা করা হয়ে গিয়েছে, হত্যাকারী ওখান থেকে পালিয়ে গিয়েছে, আর উনি সেখানে গিয়ে ওই ছুরিটা ঢোকানোর নয়, চাকুটা বের করে আনার চেষ্টা করছিলেন যখন দীনেশ বাবু সেখানে গিয়ে তার ছবিটা তুললেন। আপনি কেসটাকে ঘোরাচ্ছেন। ঘুরে তো আপনি যাচ্ছেন গুজরাল বাবু, কারণ কেসটা কিন্তু এখনো ঠিক জায়গায় রয়েছে। ইটস ভেরি সিম্পল। 8টা থেকে 9টার মধ্যে হত্যাটা হয়েছে। সোনিকা দেবী সেখানে পৌঁছলেন রাত 9:30টার সময়, যার এই মানে দাঁড়াচ্ছে রাত 8টা থেকে 9টার মধ্যে অন্য কোনো ব্যক্তি সেখানে ছিলেন। সাইলেন্স। আর শুধুমাত্র 8টা থেকে 9টার মধ্যে নয়, আমার মনে হয় যে 8:17:11। আপনি ওখানে টাইমার নিয়ে দাঁড়িয়েছিলেন? টাইমার নয়, ল্যাপটপ। এই যে ল্যাপটপটা, এই ল্যাপটপটা ইওর অনার, যেটা জাহ্নবী দেবীর মেয়ে অদিতির, যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, যে পাসওয়ার্ডটা আর কারোর কাছে ছিল না, যেটা 8:19:11 লগ অন হয়েছিল। যেটার পরীক্ষা পুলিশের সাইবার সেল করেছে ইওর অনার। এটা হলো সেটার রিপোর্ট। সাইলেন্স। কিন্তু আমি আমার পানভিলের ফার্ম হাউসে ছিলাম, আমি ওখান থেকে কি করে আমার ল্যাপটপ লগ ইন করতে পারি? স্যার, তার মানে আপনি এটা বলতে চাইছেন যে একটা মেয়ে তার মাকে খুন করেছে? আরে না গুজরাল বাবু, ভগবান করুক এরকমটা যেন না হয়। আমি তো শুধু এইটুকুই বলছি যে এই ল্যাপটপটা যেটা অদিতির, যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল, এই ল্যাপটপটার মধ্যে অন্য কেউ লগ অন করে এই কম্পিউটারে। আর কিছু ফাইল এখান থেকে ডিলিট করা হয় গুজরাল বাবু, আর কয়েকটা ছবি ডিলিট করা হয়, কিন্তু রিসাইকেল বিন থেকে ডিলিট করতে ভুলে গিয়েছেন। দেখবেন আপনি, টেক এ লুক। অদিতি, তুমি এই ছবিগুলো সম্বন্ধে আদালতে কিছু বলো প্লিজ। সরি বাবা, আমি এটা করতে চাইনি, কিন্তু কি করব? আমি আর আয়ুষ একে অপরকে খুব ভালোবাসি, তাই আমরা দুজন বিয়ে করে নিয়েছি। বাবা, মা চাইতো না আয়ুষ আমার সাথে কথা বলে বা দেখা করে। মা বলতেন যে ও আমার যোগ্য না, ব্যাস এই জন্য আমরা এই ব্যাপারটা জানতে দিইনি, আর কিছু নয়। তো সেই রাতে আয়ুষ তোমার সঙ্গে পানভিলে ছিলেন? ও আমার সাথে ছিল না, কিন্তু আসার কথা ছিল। ও বলেছিল ও শুটিং আছে, তাই দেরি হয়ে যাবে। 1 মিনিট, আমার ল্যাপটপের পাসওয়ার্ড আয়ুষও জানতো, কিন্তু আয়ুষ। আমি কিছু করিনি স্যার, আমি ওখানে যাইও নি স্যার। কিন্তু এই যে সানগ্লাসটা তুমি লাগিয়ে রেখেছো, এই সানগ্লাসটা তো এখানে এই ফ্লোরের উপর পড়া রয়েছে দেখছি। কিন্তু আমি তো ওখানে সানগ্লাস ছাড়াই গিয়েছিলাম।
সাইলেন্স। স্যার আমি আসলে ওখানে অদিতির মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম স্যার। ওনার আমার ব্যাপারে অনেক ভুল ধারণা ছিল। আর যখন উনি আমাদের এই সিক্রেট বিয়ের ব্যাপারে জানতে পারলেন তখন উনি আমার নামে কমপ্লেন করতে উনি নেক্সট দিন পুলিশের কাছে যাচ্ছিলেন। স্যার আমি একজন অ্যাক্টর স্যার, আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে স্যার। স্যার এই জন্য ওনাকে বোঝাতে মানানোর জন্য ওনার বাড়ি গিয়েছিলাম স্যার। মানাতে কথা বলতে কটার সময় গিয়েছিলে তুমি? ওই ধরুন 8টা 8:15 নাগাদ। জাহ্নবী ম্যাডাম, স্যার জাহ্নবী আন্টিকে দেখে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে স্যার। আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ অদিতির ল্যাপটপে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আর কিছু ফটোগ্রাফ ছিল স্যার। স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ ওই ফটোগুলো যদি পুলিশ পেয়ে যায় তাহলে পুলিশ আমাকে ধরবে। তাই আমি তাড়াতাড়ি ওর রুমে যাই, আমি ল্যাপটপে লগ অন করি আর সমস্ত ফটো ডিলিট করি। কিন্তু স্যার আমি খুব তাড়াহুড়ো থাকায় ওগুলো রিসাইকেল বিন থেকে ডিলিট করতে ভুলে যাই স্যার। স্যার আই সোয়ার আমি ওই মেঝেতে পড়ে থাকা রক্তর দাগ থেকে বাঁচার জন্য আমি হলের অন্য সাইড থেকে যাই। ওখানে কি কিছু দেখেছিলে তুমি সেখানে? স্যার ওখানে একটা সোফা ছিল, একটা চেয়ার ছিল আর একটা প্রজেক্টর ছিল স্যার। কি ছিল? একটা প্রজেক্টর। হ্যাঁ মিস্টার বলহারা, আমি তো আপনার ঘরে কোনো রকম প্রজেক্টর দেখলাম না। রয়েছে কি এরকম কিছু আপনার ঘরে? আগে না। আই সোয়ার স্যার ডেফিনেটলি ওখানে একটা ট্রাইপডের উপর একটা প্রজেক্টর রাখা ছিল স্যার। আমি ভাবলাম ওটা অদিতির হবে। ট্রাইপড? হ্যাঁ। এটা ট্রাইপডটা, গরমের জন্য এর রাবারগুলো গলে গেছে। এই হলটাতেই ছিল, কিন্তু এখানে প্রজেক্টর নেই। আমরা যাই পাবো এই ঘরের মধ্যেই পাবো। প্রজেক্টর তো নেই। হ্যাঁ, প্রজেক্টর এটা নয়, কিন্তু রাঠোর অনেকেই এটাকে প্রজেক্টর ভেবে ভুল করতে পারে। আর এই যন্ত্রটাই হলো এই কেসটার রহস্য। কিন্তু এই জিনিসটা কি? ইওনার, এটা এই কেসটার রহস্য, কিন্তু এই রহস্যটা জানার জন্য আমাকে কোর্টে একটা ছোটখাটো প্রদর্শন করতে হবে, আপনার অনুমতি থাকলে। আই অবজেক্ট, ইওর অনার। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ ইওর অনার। সাইলেন্স। ইওনার, জবে থেকে এই কেসটা চালু হয়েছে সন্দেহের তীরটা কখনো কখনো এক জায়গায় ছিলই না। সর্বপ্রথম কেশববাবুর প্রেমিকা সোনিকা দেবীর দিকে ছিল, তারপর ড্রাইভার দীনেশের দিকে, তারপর আমাদের এরকম মনে হলো যে কোথাও না কোথাও অদিতির হাত থাকতে পারে এই ঘটনাটায়, কিন্তু তীরটা গিয়ে তার স্বামী আয়ুষের দিকে ঘুরল। ইওনার, তখন থেকে এখনো পর্যন্ত দুটো বিষয় আমার মাথায় আটকে ছিল, আমাকে সমস্যায় ফেলছিল। প্রথমত হলো ওই ঘরের হলের ফার্নিচার কে সরালো আর কেন, আর দ্বিতীয়ত ওই হলের দেওয়ালে তেলের ছাপ যেরকম এই দেওয়ালেও রয়েছে। তেলের দাগ? আগে হ্যাঁ গুজরাল বাবু, আমলকির তেলের দাগ। আর আমি আদালতের মনোযোগটা ঠিক এই সত্যিটার দিকে আনতে চাই, সেই রাতে জাহ্নবী দেবী তার মাথায় আমলকি তেল মেখেছিলেন। ইওনার, আমি এই বিষয়টা নিয়ে আমার সহায়িকার সঙ্গে একটু অনুসন্ধান করি আর আমরা জানতে পারি যে এত বড় একটা ছাপ তখনই লাগতে পারে কোনো দেওয়ালে যখন কোনো ব্যক্তি 6 ঘন্টা ধরে নিজে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকেন। পাঠক বাবু, কোনো মানুষ দেওয়ালে হেলান দিয়ে 6 ঘন্টা কি করে দাঁড়িয়ে থাকতে পারে? ইওনার, প্রসিকিউটর সাহেব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দাঁড়িয়ে থাকতে পারেন যদি কোনো ব্যক্তি অজ্ঞান হয়ে থাকেন আর তাকে দাঁড় করিয়ে রাখা হয়তো। সাইলেন্স। ইওনার, যখন আমি এই তেলের ছাপটা সেখানে পেয়েছিলাম তখন আমার মনোযোগ ওই ঘরের অন্য একটি দেওয়ালের দিকে চলে গেল যেখানে আমি এই ধরনের ট্রাইপডের দাগ মেঝেতে দেখতে পাই। এমন ট্রাইপড যার উপর এই যন্ত্রটা লাগানো ছিল ইওর অনার, যেটাকে আয়ুষ ভুল করে সে মনে করে এটা একটা প্রজেক্টর।
কিন্তু মিস্টার পাঠক, এই জিনিসটা কি? ইয়নার বাস্তবে এটা কোনো প্রজেক্টর নয়, একটা বোলিং মেশিন, যার সাহায্যে এভাবে বল ছোড়া হয়। অনেকটা এরকম ইয়নার। কিন্তু ঘরের ভেতর বোলিং মেশিন? এটাই তো অদ্ভুত একটা খেলা ছিল ইয়নার, মৃত্যুর ওই খেলা। সর্বপ্রথম জাহ্নবী দেবীকে জ্যাট্রোকুইনিন নামক একটা ওষুধ দেওয়া হয় তাকে অজ্ঞান করার জন্য। ইয়নার পরীক্ষা করার পরেও এই ওষুধের অংশ রক্তে পাওয়া যায় না। অজ্ঞান করার পর জাহ্নবী দেবীকে দুটো কাভারের সাহায্যে সামনের দিকের দেওয়ালে দাঁড় করানো হয়। তার ঠিক সামনে এই মেশিনটা লাগানো হয়, এই যন্ত্রটা যেখান থেকে বল বের করা হয়। কিন্তু ইয়নার সেই রাতে এই যন্ত্রতে বল নয়, এই ছুরিটা রাখা হয়েছিল। আর তারপর এই ছুরিটা তীরের মতো বেরিয়ে আসে, আর সামনে থাকা অজ্ঞান জাহ্নবী দেবীর শরীরে গিয়ে সেটা বিঁধে যায়। সাইলেন্স, সাইলেন্স। ইয়না, যেরকমটা আমি এর আগেও বলেছিলাম, ওই ঘরের সমস্ত ফার্নিচার সরানো হয়েছিল। ফার্নিচারের আড়ালে এই যন্ত্রটাকে সেক্ষেত্রে দীনেশবাবুও নয়, আর এই সোনিয়া দেবীও নয়। এত বড় ইলাবোরেটেড প্ল্যান কে বানাতে পারে? ভালো প্রশ্ন ইয়নার। ইয়নার, এই যন্ত্রটার ব্যবহার কিন্তু যে কেউ করতে পারে না, শুধুমাত্র সেই ব্যক্তিই করতে পারেন যে 20 বছর ধরে নিজের ক্রিকেট খেলার অভ্যাস এই যন্ত্রের সাহায্যে করেছেন, মিস্টার কেশব বলহারা। আই এগ্রিড, এই বোলিং মেশিন আমার। এগ্রিড যে খুনটা সম্পূর্ণই অন্যভাবে করা হয়েছে। কিন্তু মিস্টার পাঠক, আপনি হয়তো একটা কথা ভুলে যাচ্ছেন। যেই সময় খুনটা হয় আমি সেই সময় ওই স্টেডিয়ামে বসে কমেন্ট্রি করছিলাম। স্যার স্যার, তার প্রমাণ একজন নয়, কোটি কোটি লোক আছে। আপনি এটা বলতে চাইছেন যে আমি ওখানে স্টেডিয়ামে বসে বসে এখানে আমি বলতে চাইছি বাড়িতে নিজের স্ত্রী জাহ্নবীকে হত্যা করে দিলাম? এটা কি করে হতে পারে? ইয়নার, আমি একটু কিছুক্ষণের জন্য দৌড়ে যাব, ছুটে আসব। জজ সাহেব, এটা কোর্টের অপমান। এটা কিভাবে হচ্ছে? রিমোট কন্ট্রোল দিয়ে? টাইমার, ইওর অনার। এটা টাইমারের সাহায্যে করা হয়েছিল, সেই টাইমার যেটা এই যন্ত্রটার মধ্যে লাগানো রয়েছে, যেটার সাহায্যে কেশব বাবু প্রথম থেকেই সেট করে রেখেছিলেন। কি কেশব বাবু, am I right or am I right? মানছি আমি যে টাইমার লাগানো ছিল, কিন্তু এটার থেকে কি করে প্রমাণিত হয় যে এগুলো আমার করা কাজ? মানে আপনার কথা অনুযায়ী মিসেস জাহ্নবী জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, কিন্তু ওরকম অজ্ঞান অবস্থায় উনি ফোন বা SMS কিভাবে করতে পারলেন? এক্স্যাক্টলি। জিপিএস শুনেছেন নিশ্চয়ই আপনি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। ইওর অনার, আমি ওনার সেলফোন কোম্পানিতে আমি আবেদন করেছিলাম এবং সেখান থেকে আমি ডিটেল পেয়েছি। সেখান থেকে জানতে পেরেছি যে ইনি নিজের স্ত্রীর সেলফোন থেকে নিজেকেই স্বয়ং বার্তা পাঠাচ্ছিলেন, মেসেজ পাঠাচ্ছিলেন, ফোন করছিলেন, আর ওনার স্ত্রীর ফোনটা ওনার অন্য আরেকটা পকেটে ছিল। জিপিএস, যার থেকে জানতে পারা যায় কেশব বাবু যে কোন ফোন কোন সময় কোন জায়গায় রয়েছে। আর আপনার স্ত্রীর ফোনটা সেই জায়গাতে ছিল যেখানে আপনি ছিলেন, প্রথমে স্টেডিয়ামে, তারপর বাড়ি যাওয়ার সময় রাস্তাতে। আগে হ্যাঁ, আমি জাহ্নবীকে মেরেছি। সাইলেন্স।
হাঁপিয়ে উঠেছিলাম আমি এই দুজন মহিলার মধ্যেখানে পড়ে। অভিযোগ, অসম্মান, খরচা, ব্ল্যাকমেল, মারপিট, ঝগড়া, আমি পাগল হয়ে উঠেছিলাম। আই ওয়াজ ডেসপারেট। মুক্তি পেতে চেয়েছিলাম আমি সবার থেকে। আমি প্ল্যান বানাই, এক ঢিলে দুই পাখি মারব। জাহ্নবীর হত্যা, আর ওর সমস্ত দোষ সনিকার ওপর। আমি সনিকার বাড়ি থেকে চুরি করি, আর তারপর জাহ্নবীর হত্যার প্ল্যান তৈরি করি। প্রথমে জাহ্নবীকে আমি অজ্ঞান করি, তারপর কভারডের সাহায্যে ওকে দেয়ালে দাঁড় করিয়ে দিই। তারপর বোলিং মেশিনে ছুরিটা দিয়ে টাইমার অন করে দিই। আমি জাহ্নবীর ফোন থেকে মেসেজ করে সোনিয়াকে বাড়িতে ডেকেছিলাম। তারপরে যা কিছু ঘটে তা আপনারা জানেন। অদিতি, যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। মহামান্য বিচারকের কাছে আপনি এখন আবেদন করতে পারেন। তাছাড়াও এই যে কাজটা আপনি করেছেন সেটা আপনি নিজেই হিট উইকেট হয়ে গিয়েছেন। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত প্রমাণ, সাক্ষীদের বক্তব্য এবং মিস্টার পাঠকের অভূতপূর্ব বক্তব্য শোনার পর এই আদালত মিস্টার কেশব বলহারাকে তার নিজের স্ত্রী জাহ্নবী বলহারাকে খুনের অভিযোগে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর সনিকা মালহোত্রাকে খুনের অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। গুজরাল বাবু। ওয়েল প্লেড মিস্টার পাঠক। থ্যাংক ইউ গুজরাল বাবু। এই ম্যাচটা তো আমার হাত থেকে বেরিয়ে গেছে, কিন্তু পরের ম্যাচটা এতটা সোজা হবে না। থ্যাংক ইউ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.